হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন টপিকে, নতুন এপিসোডে। আজকে কথা বলবো চলমান সময়ের খুবই হাইপড একটি টপিক নিয়ে, ডিপসিক এবং চ্যাট জিপিটি। ইতিমধ্যে আমরা জেনে গেছি ডিপসিক নামের একটি চাইনিজ এআই বাজারে এসে গেছে এবং ইতিমধ্যেই এই ডিপসিক পুরো পৃথিবী কাঁপিয়ে দিয়েছে। আমেরিকান কিছু টেক কোম্পানি এবং ইউএস স্টক মার্কেট হঠাৎ দুশ্চিন্তায় পড়ে যায় এবং এমন কিছু হতে পারে এটি তারা স্বপ্নেও ভাবেনি। ঘটনাটি 2025 সালের জানুয়ারি মাসের 20 তারিখের। একটি চাইনিজ রিসার্চ ল্যাব তাদের এআই চ্যাটবট লঞ্চ করে। এই এআই চ্যাটবটের নাম ছিল ডিপসিক R1 এবং সেই সাথে তারা তাদের রিসার্চ পেপারও পাবলিশ করে দেয়, যেখানে তারা উল্লেখ করে তাদের এই চ্যাটবট এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অন্য চ্যাটবটগুলোর থেকেও পাওয়ারফুল এবং অ্যাডভান্স। এর মানে ওপেন এআই এর চ্যাট জিপিটি O1 মডেল, মেটা এর লামা এবং গুগলের জেমিনাই সবাইকে একটি তুড়িতেই ডিপসিক পেছনে ফেলে দেয়। পারফরমেন্সের দিক দিয়ে ডিপসিক বাকিদের থেকে ভালো এবং এটিকে তৈরি করতেও অন্য চ্যাটবটগুলোর থেকে খরচ ও সময় কম লেগেছে। কিন্তু সবচেয়ে মজাদার ব্যাপার হচ্ছে আমরা এই ডিপসিক চ্যাটবট বিনামূল্যে ব্যবহার করতে পারবো। আবার অন্যদিকে ওপেন এআই এর চ্যাট জিপিটি O1 মডেলের প্রো ভার্সন ব্যবহার করতে আমাদের $200 দিতে হবে প্রতি মাসে। আপনারা জেনে অবাক হবেন, ডিপসিক ট্রেন করতে মাত্র $5.6 মিলিয়ন খরচ হয়েছে। আর আমেরিকার অন্য কোম্পানিগুলো যেমন ওপেন এআই, মেটা, গুগল তারা বিলিয়ন ডলার খরচ করেছে শুধুমাত্র তাদের এই এআই মডেল তৈরি করার জন্য। ভাগ্যক্রমে কিছুদিন আগেই ওপেন এআই এর ফাউন্ডার স্যাম অল্টম্যানকে প্রশ্ন করা হয়, চ্যাট জিপিটির মতো এআই মডেল কি $10 মিলিয়ন মাঝে তৈরি করা সম্ভব? But if you want to build foundational models, how should we think about that? With, not 100 million, but let's say 10 million could actually build something truly substantial. তখন স্যাম বলেন, আমাদের ছাড়া এরকম মডেল কেউ তৈরি করতে পারবে না। কেউ চাইলে চেষ্টা করে দেখতে পারে, কিন্তু তা সম্ভব হবে না। It's totally hopeless to compete with us on training foundation models you shouldn't try, and it's your job to try anyway. আজ হয়তো স্যাম আফসোস করছে, কারণ আমেরিকাতে সবচেয়ে বেশি ডাউনলোড করা সফটওয়্যার এখন ডিপসিক। এর ফলে ডিপসিক চ্যাট জিপিটিকেও পেছনে ফেলে দেয়। সেই সাথে ইন্ডিয়া এবং আশেপাশের দেশগুলোতেও ডিপসিক সবচেয়ে বেশি ডাউনলোড করা হয় এবং এসব কারণেই 27 জানুয়ারিতে আমেরিকার ফাইন্যান্সিয়াল মার্কেট গরম হয়ে পড়ে। The launch of DeepSeek, which is a Chinese-built chatbot, immediately rattled investors and wiped a staggering $1 trillion off the US tech index. ডিপসিক আসার আগে পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েবল কোম্পানি ছিল এনভিডিয়া, যার ভ্যালু ছিল $3.5 ট্রিলিয়ন। কিন্তু একদিনেই এই কোম্পানির ভ্যালু হয়ে যায় $2.9 ট্রিলিয়ন। বুঝতে পারছেন ক্ষতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল? এই কোম্পানি কম্পিউটার চিপ তৈরি করে থাকে এবং সেই চিপ দিয়েই এআই চ্যাটবট ট্রেন করা হয়। এনভিডিয়ার শেয়ারগুলো একদিনেই 17% নিচে পড়ে যায় এবং সেই সাথে ভ্যালুয়েশন কমে যায় $589 বিলিয়ন। এখন পর্যন্ত এটি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ক্ষতি হিসেবে ধরা হয়। ডিপসিকের কারণে অন্যান্য কোম্পানিদেরও লস হয়, কিন্তু স্পেশালি এনভিডিয়ার এত বেশি ক্ষতি হবার কারণ কি? এর পেছনে একটি ইন্টারেস্টিং ঘটনা রয়েছে, তা জানবো। তার আগে আসুন ডিপসিকের সৃষ্টির আসল ঘটনা জেনে নিই। এই চ্যাটবট এআই কিভাবে এলো আর কিভাবে পুরো পৃথিবীকে হয়রান করে ফেললো? এই ডিপসিক সৃষ্টির পেছনে রয়েছে একজন 40 বছরের চাইনিজ এন্টারপ্রেনার লিয়াং ওয়েংফ্যান। এখন পর্যন্ত লিয়াং মিডিয়ার সামনে অনেক কম সময় এসেছেন এবং তার পরিচয় কিছুটা গোপন রাখতেই পছন্দ করেন। লিয়াংয়ের জীবনের পেছনের ব্যাপার খুঁজতে গেলে অনলাইনে তেমন কিছু পাওয়া যায় না, কিন্তু আমরা জানি 2015 সালে উনি হাইফ্লেয়ার নামের একটি হেজ ফান্ড তৈরি করেছিলেন। এই কোম্পানি ম্যাথমেটিক্স এবং এআই এর ব্যবহার করে ইনভেস্টমেন্ট করত। 2019-এ লিয়াং হাইফ্লেয়ার নামের এই এআই আবিষ্কার করে। আবার 2023 সালের মে মাসে একটি সাইড এআই মডেল তৈরি করার জন্য উনি ফান্ডিং করেন। লিয়াং চাইছিলেন তার নিজের একটি এআই মডেল বানাতে, যা পৃথিবীর বাকিদের চেয়ে ভালো হবে। টাকা পয়সা আয় করার জন্য নয়, শুধু বৈজ্ঞানিক গবেষণার কারণে এটি বানানোর চিন্তা করেন লিয়াং। বড় বড় ইঞ্জিনিয়ারদের হায়ার না করে চায়নার টপ ইউনিভার্সিটির পিএইচডি স্টুডেন্টদের হায়ার করেন তিনি। নিজের এআই মডেল ট্রেন করতে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন ব্যবহার করেন লিয়াং।
আর মাত্র 2 বছরের ভেতরে এবং অল্প কয়েক মিলিয়ন ডলার খরচ করে লঞ্চ করা হয় ডিপসিক R1 মডেল। It's super impressive. I think we should take the development out of China very, very seriously. DeepSeek just taught us that the answer is less than people thought. You don't need as much cash as we once. ডিপসিক তৈরির পেছনে মাত্র 200 জন জড়িত ছিলেন, সেই সাথে 95% সদস্যের বয়স ছিল 30-এরও কম। অন্যদের সাথে কম্পেয়ার করতে গিয়ে দেখা যায় OpenAI 3500 জন এমপ্লয়ি হায়ার করে রেখেছিল, আর ডিপসিকের রয়েছিল মাত্র 200 জন এমপ্লয়ি। ডিপসিক চায়নার একমাত্র কোম্পানি যেখানে বাইডু, আলিবাবা ও বাইডেন্সের মতো রাঘব বোয়ালরা ইনভেস্ট করেনি। যারা ডিজিটাল টেকনোলজি নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো, এখন আপনাদের ডিপসিকের স্ট্রাকচারকেও অনেক বেশি বোঝা জরুরি। ডিপসিক হলো একটি চেইন অফ থট মডেল, ঠিক একদম OpenAI এর ChatGPT O1 মডেলের মতো। ChatGPT প্রথমে লঞ্চ করে তাদের GPT-3, তারপর 2023 সালের মার্চ মাসে তারা লঞ্চ করে GPT-4। GPT-4 তাদের আগের ভার্সনের তুলনায় আরও আপগ্রেডেড ছিল। 2024 সালে আসে GPT-4o এবং এটি GPT-4 এর একটি মাল্টি মডেল ভার্সন। এই মডেলে মেসেজ লিখে পাঠানোর পাশাপাশি ভয়েস ব্যবহার করেও কথা বলা যেত, সেই সাথে ছবি পাঠানোর অপশনও ছিল। এ কারণেই নাম হয় মাল্টি মডেল। তারপর 12 সেপ্টেম্বর 2024 সালে OpenAI লঞ্চ করে তাদের O1 মডেল। এটি তাদের প্রথম চেইন অফ থট মডেল ছিল। এর মানে হলো, যখন আপনি তাকে প্রশ্ন করতেন তখন সে চিন্তা করে উত্তর দিত। আপনাকে উত্তর দেওয়ার আগে সে নিজেকে কাউন্টার প্রশ্ন করত। এই উত্তরটি আপনাকে পাঠানো সঠিক হবে কি হবে না, নাকি এর থেকেও ভালো কোনো উত্তর সে দিতে পারবে, এই উত্তরকে কয়েকটি ভিন্ন আঙ্গিকে দেখে কনফার্ম হয়ে তারপর আপনাকে উত্তর পাঠাতো। এই জিনিসটিকেই বলা হয় চেইন অফ থট। একটি সহজ উদাহরণ দিয়ে বুঝাই আপনাদের। যদি আপনি GPT-4 ওকে প্রশ্ন করেন 9.11 এবং 9.9 which one is bigger, সে সোজা উত্তর দিয়ে দেবে 9.11 হচ্ছে বড়, যেটি উত্তর হিসেবে ভুল। আবার যদি সেম প্রশ্ন GPT-O1 কে করেন, তখন উত্তর দেবার আগে সে চিন্তা করে নেয়, নিজেকে কাউন্টার প্রশ্ন করে যে এটি কি আসলে সঠিক উত্তর কি না। GPT-O1 অল্প সময় চিন্তা করে নেয় এবং অবশেষে সঠিক উত্তর দেয়, যা হলো 9.9। একই প্রশ্ন আপনি ডিপসিককে করলে সেও সঠিক উত্তর দিয়ে দেবে। পুরনো AI মডেলগুলো অনেকটাই পেছনে ছিল, কিন্তু চেইন অফ থট প্রসেস বর্তমানে অনেক অ্যাডভান্স হয়ে গেছে। এজন্য GPT-O1 ও ডিপসিক লজিক্যাল উত্তর দিতে পারে। ডিপসিক স্টেপ বাই স্টেপ জানিয়ে দেয় উত্তর দেওয়ার আগে সে কি ভাবছে। এখন আপনি যদি পুরনো চ্যাটবটদের একটি র্যান্ডম নাম্বার সিলেক্ট করতে বলেন, তাহলে তারা দ্রুত যে কোনো নাম্বার সিলেক্ট করে দিয়ে দেবে। কিন্তু চেইন অফ থট এর কোনো মডেলকে যদি সেম প্রশ্ন করেন, তাহলে দেখবেন সে অনেক সময় নিয়ে ভেবে উত্তর দেবে। ডিপসিক চিন্তায় পড়ে যায় যে সে কোন ধরনের নাম্বার আমাকে দেবে, কমন নাম্বার দেবে নাকি 0 থেকে 10-এর ভেতর যে কোনো নাম্বার দেবে। এই কাজটি মূলত একজন ওভারথিঙ্ক করা মানুষের মতোই, কিন্তু উত্তর দেবার সময় সে তার প্রসেস বলে এবং একটি উত্তর লিখে দেয়। আপনারা জেনে অবাক হবেন, ডিপসিক লঞ্চ হওয়ার পর এর সবচেয়ে বড় ক্ষতি যেটাকে বলা হয় তা হলো এর সেন্সরশিপ। একটি টেকনিক্যাল ভয়ঙ্কর ব্যাপার খেয়াল করেন। চাইনিজ সরকার বা তাদের পলিটিক্যাল রিলেটেড যে কোনো প্রশ্ন যদি একে করা হয়, তাহলে তারা একটাই উত্তর দেবেন, সরি, এরকম প্রশ্নের উত্তর আমাদের কিভাবে দেওয়া উচিত আমরা শিওর নই। এগুলো বাদ দিয়ে ম্যাথ, লজিক ও কোডিংয়ের ব্যাপারে কথা বলতে পারি। আবার এই ডিপসিককেই যখন পৃথিবীর অন্যান্য কোনো লিডারকে নিয়ে ক্রিটিসাইজ করতে বলবেন, তখন তারা খুব সুন্দরভাবে স্মার্টলি আনসার করবেন। আসলে ঘটনা হচ্ছে, চায়নায় যতগুলো AI মডেল তৈরি হয় তাদের 70,000 প্রশ্ন করা হয় টেস্ট করার জন্য। রাজনৈতিক সঠিক উত্তর বা সেফ উত্তর দিতে পারার সক্ষমতা চেক করতে এই টেস্ট চালানো হয়। আর এ কারণেই চায়নার সকল AI মডেল রাজনৈতিক ব্যাপারে কোনো উত্তর দিতে পারে না। চায়নার চিফ ইন্টারনেট রেগুলেটর সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না এই কাজগুলো করে থাকে। আমাদের মধ্যে কিছু ক্যাটাগরির মানুষ আছে যারা বলেন ডিপসিককে বয়কট করতে, কারণ ডিপসিকের মধ্যে শুধুমাত্র চাইনিজ প্রোপাগান্ডায় ভরা। কিন্তু এখানে লক্ষণীয় ব্যাপার হলো, ডিপসিক একটি ওপেন সোর্স সফটওয়্যার। তার মানে সফটওয়্যারটির কোড ওপেন করা থেকে শুরু করে যে কেউ চাইলে কোডটি লোকালি ডাউনলোড করতে পারবে। আপনি চাইলে সফটওয়্যারটি ডাউনলোড করে চালাতে পারেন, আবার চাইলে শুধু এই কোড ডাউনলোড করে আপনার নিজের কম্পিউটারে রান করতে পারেন। এতে আপনি চাইলে এই কোড বদলেও দিতে পারেন বা মডিফাইও করতে পারেন। বাকি আমেরিকান কোম্পানিরা তাদের সফটওয়্যারেও অলরেডি এই সিস্টেম চালু করেছেন, যেমন পারপ্লেক্সিটি AI।
তারা ডিপসিকের কোড ডাউনলোড করে সেখান থেকে সকল সেন্সরশিপ ডিলিট করে দেয়। আপনারা চাইলে পারপ্লেক্সিটি এআই এর ভেতরেও R1 মডেল ব্যবহার করতে পারবেন। তারপর মাইক্রোসফটও ঠিক একই কাজ করে। 27শে জানুয়ারির এই নিউজটি দেখুন। অ্যাজোর এআই এর ভেতরেও ডিপসিক R1 অ্যাভেলেবল পাওয়া যাবে। মাইক্রোসফট আরও বলে অতি দ্রুতই কো-পাইলটের ভেতরেও ডিপসিক R1 মডেল ইনপুট দেওয়া হবে। যেহেতু ডিপসিক একটি ওপেন সোর্স সফটওয়্যার, সেহেতু বিশ্বের সকলেই ডিপসিকের উপর বিশ্বাস করতে পেরেছে। অন্যদিকে মানুষ আমেরিকার অন্যান্য কোম্পানিদেরকেও অনেকভাবে ক্রিটিসাইজ করেছে, কারণ তারা প্রথমে বলেছিল তাদের কাজ হবে জনগণের জন্য এবং সবকিছু ওপেন থাকবে, যার কারণে ওপেন এআই তাদের নামের মাঝেও ওপেন শব্দটি ব্যবহার করে থাকে। কিন্তু বাস্তবে তারা তাদের কথা রাখেনি। ইলন মাস্ক অনেক সময় ওপেন এআইকে সার্কাস্টিক ওয়েতে ক্লোজড এআই বলেও নিন্দা করে। আর আজকের এই সময়ে চাইনিজ এআই ওপেন এআই এর থেকেও বেশি কাজের এবং বেশি ওপেন বলে মনে করা হয়। এনিওয়ে, এখন আমি আপনাদেরকে একটি কম্প্যারিজন চার্ট দেখাচ্ছি, যেখানে উপস্থিত আছে ওপেন এআই এর চ্যাটজিপিটি, অ্যান্থ্রোপিকের ক্লড, গুগলের এআই জেমিনাই, আরেকটি চাইনিজ কোম্পানির আলিবাবা এর কুইন 2.5, মেটা এর লামা এবং ডিপসিক। এখানে কোডিং এর ক্ষেত্রে ডিপসিক সকলের থেকে এগিয়ে, তারপর চ্যাটজিপিটি, তারপর ক্লড, তারপর কুইনের 2.5 ও সকলের শেষে লামা। কোয়ান্টিটিভ রিজনিং এর ক্ষেত্রে সবার উপরে ডিপসিক, তারপর চ্যাটজিপিটি। সায়েন্টিফিক রিজনিং ও নলেজ সেকশনে প্রথমে চ্যাটজিপিটি, তারপর ডিপসিক। পিসি ম্যাক এই চ্যাটবোর্ডগুলোর টেস্ট করে দেখে। নিউজ ও নলেজের ব্যাপারে ডিপসিক সবচেয়ে ভালো। ক্যালকুলেশনের ক্ষেত্রে ডিপসিক ও চ্যাটজিপিটি সমান স্কোর পায়। কবিতা লেখায় আর টেবিল তৈরিতে চ্যাটজিপিটি সবচেয়ে ভালো। আর রিডল সলভিংয়ে ডিপসিক সবচেয়ে এগিয়ে। আর্টিফিশিয়াল অ্যানালিসিসের ওয়েবসাইটে কোয়ালিটির দিক দিয়ে এগিয়ে আছে O1 মডেল এবং তারপরেই রয়েছে ডিপসিক। কিন্তু ডিপসিকের বড় একটি সমস্যা হলো এর রেসপন্স টাইম। লেটেন্সি গ্রাফে দেখা যায় ডিপসিক অনেক সময় নিচ্ছে একটি প্রশ্নের উত্তর দিতে। O1 উত্তর দেয় 31.15 সেকেন্ডে, আর যেখানে ডিপসিক নিচ্ছে 71.22 সেকেন্ড। আর রিসেন্ট সময়ে এই রেসপন্স টাইম আরও বেশি বৃদ্ধি পাচ্ছে, কারণ পৃথিবীতে ডিপসিক এখন অনেক বেশি পপুলার এবং সবাই এটিকে ডাউনলোড করছে। এর কারণে ডিপসিকের সার্ভারে সমস্যা দেখা দিচ্ছে অনেক বেশি। এতে ডিপসিক উত্তর দিতে আরও বেশি দেরি করছে। আর এখন চ্যাটজিপিটি O1 এবং ডিপসিকের মধ্যে তুলনা করলে দেখা যায় ডিপসিক অনেক বেশি ইনোভেটিভ। এর কারণ হলো মিক্সচার অফ এক্সপার্টস মেথড। যদি চ্যাটজিপিটি O1কে কোনো প্রশ্ন করা হয়, সে একটি মডেলেই কাজ করে এবং উত্তর দেয়। এখন তাকে যাই প্রশ্ন করা হোক না কেন, সে একাই আপনার ইঞ্জিনিয়ার, একাই আপনার ডক্টর, একাই আপনার লয়ার। কিন্তু ডিপসিক নিজেকেই কয়েকটি আলাদা আলাদা স্পেশাল মডেলে ভাগ করে। সুতরাং এখানে ইঞ্জিনিয়ার আলাদা, ডাক্তার আলাদা এবং লয়ারও আলাদা। আপনার প্রশ্ন অনুযায়ী শুধু একজনকেই ডাকা হবে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বেসড আপনি যদি কোনো প্রশ্ন করে থাকেন, সেখানে ডাক্তার উত্তর দেবে না। এর ফলে দ্রুত ডেটা ট্রান্সফার হচ্ছে এবং এআই মডেলের প্যারামিটার কম ব্যবহার করা হচ্ছে। এখন প্যারামিটার নিয়ে কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে, যা এই ভিডিওতে শেষ করা পসিবল না, কারণ এটি খুবই জটিল একটি প্রক্রিয়া। আর তাই এই বিষয়টি নিয়ে আরেকটি নতুন ভিডিও চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। চলুন তাহলে এখন আরেকটি গম্ভীর বিষয় নিয়ে কথা বলি। বর্তমানে অনেকে বলছে ডিপসিক তাদের সকল এআই মডেল ওপেন এআই থেকে চুরি করেছে। ওপেন এআই বলছে তাদের কাছে প্রমাণ আছে ডিপসিক চুরি করে নিজেদের মডেল ট্রেন করেছে। এই টপিকের উপরে কেউ একজন টুইট করে লিখেন যে চোরের ঘরে চুরি করে ফেলা। আসল ঘটনা হচ্ছে ওপেন এআই নিজেকে তৈরি করতে ইন্টারনেট থেকে অনেক কিছুই চুরি করেছে। অনেক ধরনের বই থেকে ইনফরমেশন নিয়েছে উইদাউট এনি রাইটস। এ কারণেই 2023 সালে গেম অফ থ্রোনসের রাইটার জর্জ আর মার্টিন এবং আরও 16 জন মিলে ওপেন এআইয়ের বিরুদ্ধে কপিরাইট মামলা দায়ের করে। নিউ ইয়র্ক টাইমসও ওপেন এআই এবং মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করে রেখেছে। এছাড়াও আমেরিকার 8টি নিউজ পেপার ও কানাডার কয়েকটি নিউজ আউটলেট ওপেন এআই এর উপর মামলা দায়ের করে রেখেছে। ইউজার হিসাবে আমাদের এগুলো অজানা থাকলেও কোম্পানি লেভেলে বর্তমান সময়ে এআই যুদ্ধ শুরু হয়ে গেছে। 2022 সালে আমেরিকা তাদের এআই কম্পিউটার চিপগুলো এক্সপোর্ট করা বন্ধ করে দিতে চাচ্ছিল, যাতে অন্যান্য দেশ সেগুলো ব্যবহার করতে না পারে, স্পেশালি চাইনিজরা। এই চিপগুলোর মাঝে একটি চিপ ছিল এনভিডিয়া এর H100 এবং এই চিপটি চাইনিজ কোম্পানিরা কিনতে পারেনি। ফলে ডিপসিক সমস্যায় পড়ে যায়, কারণ তাদের ডেভেলপমেন্টের জন্য পুরনো চিপ ব্যবহার করতে হয়েছিল।
আমেরিকা তাদের পক্ষে থেকে অনেক চেষ্টা করছিল যেন অন্য কোনো দেশ তাদের মতো এআই মডেল বানাতে না পারে। যেহেতু অন্যরা সেই কম্পিউটার চিপ পাচ্ছে না, সেই কারণে তারা উন্নত এআই মডেল বানাতেও পারবে না। আর এ কারণেই ডিপসিকের কর্মীরা ইনোভেশন করতে বাধ্য হয় এবং তারা এমন কিছু সফটওয়্যার আবিষ্কার করে ফেলে যার ফলে আমেরিকার উন্নত এই এআই চিপের প্রয়োজন পড়ে না। আর এই কারণেই এনভিডিয়া কোম্পানির স্টক সবচেয়ে বেশি নিচে পড়তে থাকে। কিছুদিন আগেও আমেরিকার এআই কোম্পানিগুলো দাবি করছিল যে এআইকে আরও উন্নত করতে হলে আরও ভালো মানের চিপের প্রয়োজন, সেই সাথে আরও অনেক টাকার প্রয়োজন। কিন্তু ডিপসিক প্রমাণ করে দিল যে অনেক কম অর্থ খরচ করেও ভালো জিনিস তৈরি করা পসিবল। এখন আমি বলবো, আজকের এই পুরো ভিডিও থেকে আমাদের একটা জিনিস শেখা উচিত, আমাদের এই ব্যাপার থেকে মোটিভেট হওয়া উচিত। যদি চাইনিজরা এরকম এআই মডেল তৈরি করার যোগ্যতা রেখে থাকে, আমার কাছে মনে হয় বাংলাদেশেও এরকম অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ আছে যারা নিজেরাই তাদের যোগ্যতার বরে এরকম এআই মডেল তৈরি করতে পারে। আর এই কারণেই আমাদের প্রয়োজন একটু এনার্জি, একটু ফোকাস। আর পার্সোনাল লেভেল থেকে নিজেকে একটু আপগ্রেড করতে হলে একটু পড়াশোনা করে নিজেকে একটু এগিয়ে রাখুন। আর তাই বরাবরের মতো এই পুরো ঘটনা থেকে শিক্ষা নিয়ে আপনি যদি এখনও শুরু না করে থাকেন, তার মানে এই নয় যে আপনি লেট হয়ে গেছেন, এখনই সঠিক সময়ে এগিয়ে যাবেন। আর সেই সাথে যারা এই বর্তমান সময়ে এই টেকনোলজিকে নিজের মাঝে ধারণ করেন না বা শিক্ষা গ্রহণ করবেন না, তারা ভবিষ্যতে অবশ্যই বিপদে পড়বেন। সামনের পৃথিবীতে এই এআই কতটা এগিয়ে যাবে তা আমাদের ধারণার বাইরে। আর যদি এখন থেকে ডিজিটালি নিজেকে ইমপ্রুভ না করেন, তাহলে আমি বলবো আগামী 15 বছর আপনার জন্য ভয়ঙ্কর হতে যাচ্ছে। যদি এই ভিডিও আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে আর মনে হয় যে এতটুকু ইনফরমেশন দিয়ে আপনাকে হেল্প করতে পেরেছি, তাহলে এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন, অন বোর্ড উইথ ছেত্রীর সাথে থাকুন। দেখা হবে আরেকটি নতুন এপিসোডে।